আসসালামু আলাইকুম। চৈত্রিকা লিখেছেন বোরহান আক্তার রেশমি। চৈত্রিকা উদ্ভ্রান্তের মতো ছুটে আসে প্রহরের কাছে। সোনিয়া বেগম আর আজম আলী কোথায় তা ভেবেই মাথা ঘুরে যাচ্ছে তার। প্রহর তখন আজম আলীর বাড়ির উঠোনে দাঁড়িয়ে রয়েছে। চৈত্রিকাকে এভাবে ছুটে আসতে দেখে ভীষণ চমকালো। চৈত্রিকা প্রহরের শার্টের কোনা আঁকড়ে ধরে কাপা কাপা গলায় বলে ওঠে, মামা মামিকে কেউ সকাল থেকে কোথাও দেখেনি জমিদার সাহেব? কোথায় গেল ওরা? ওরা ওরা কোনো বিপদে পড়েনি তো? এখন কি হবে জমিদার সাহেব? প্রহর মনে মনে চমকালেও বাহিরে প্রকাশ করল না। দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে শক্ত হাতে চৈত্রিকাকে আগলে নিয়ে এক হাত রাখে চৈত্রিকার গালে। উদ্ভ্রান্তের ন্যায় ছুটতে থাকা দৃষ্টিতে নিজের দৃষ্টি মিলিয়ে আশ্বস্ত করে বলে, শান্ত হও, আগে শান্ত হও, আমি আছি তো, কিচ্ছু হয়নি মামা মামির, কিচ্ছু হবে না। চৈত্রিকা শান্ত হতে পারল না। মস্তিষ্ক চলাচল যেন বন্ধ হয়ে গেছে। বারবার দৃষ্টি এদিক ওদিক করতে থাকে, বিড়বিড় করে কি যেন আওড়াতেই থাকে। প্রহর বোঝে চৈত্রিকা এখনো শান্ত হতে পারেনি। কোনো কথা ছাড়াই চৈত্রিকাকে আগে শক্ত করে চাপটে ধরে বারবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কিচ্ছু হয়নি তো, শান্ত হও আগে, এমন করো না চৈত্র। চৈত্রিকা মিনিট খানেকের মাঝেই শান্ত হয়ে যায়। প্রহরের বুকে মাথা ঠেকিয়ে নিশ্চুপ হয়ে পড়ে থাকে। ক্লান্ত মস্তিষ্কে চাপ দিতে পারে না। শরীরের ভার ছেড়ে দেয় সম্পূর্ণ প্রহরের উপর। প্রহর তখনও শক্ত হাতে আগলে আছে। চোয়াল শক্ত হয়ে গেছে। বারবার নিজেকে নিয়ন্ত্রণ করতে গিয়েও ব্যর্থ হচ্ছে। প্রহর যখন বোঝে চৈত্রিকা শান্ত হয়েছে তখন ধীরে ধীরে ছেড়ে দেয়। চৈত্রিকা নিশ্চুপ হয়ে যায়। তার মাথার মধ্যে চলতে থাকে, মামা মামি কোথায়? এক মাকে সে অনেক আগেই হারিয়ে ফেলেছে। এবার তার মায়ের মতো আগলে রাখা মামিকেও হারাতে হবে কি? প্রহর চৈত্রিকার হাত শক্ত করে ধরে রাস্তা দিয়ে এগোতে শুরু করে। শান্ত কণ্ঠ বলে, চলো। চৈত্রিকা জবাব দেয় না। পুরোটা রাস্তা দুজনে নিশ্চুপভাবে আসে। জমিদার বাড়িতে ঢুকেই পল্লবী আর শায়লাকে প্রথমে নজরে আসে। পল্লবী এগিয়ে আসতেই প্রহর ব্যস্ত কণ্ঠে বলে, আম্মা যান, চৈত্রিকার মামা মামি বাড়িতে নেই। কেউ কোনো খোঁজ জানে না। আপনি একটু চৈত্রিকাকে সামলান, আমার যেতে হবে। পল্লবী চমকে যায়। সোনিয়া বেগম আর আজম আলী নিখোঁজ শুনে তার ঢের বোঝা হয়ে যায়। এসবের পেছনে কার হাত? প্রহর দ্রুত চৈত্রিকার হাত ছেড়ে উল্টো ঘুরতে নিলে চৈত্রিকা হাত টেনে ধরে ব্যস্ত কণ্ঠে বলে, কোথায় যাচ্ছেন আপনি? যাবেন না। প্রহর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। পল্লবীর দিকে এক পলক তাকিয়ে চৈত্রিকার হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি আসবো তো চৈত্র, সারো হাত, আমি চলে আসবো খুব তাড়াতাড়ি। চৈত্রিকার মন মানে না। প্রহর হাত ছাড়িয়ে চলে যায়। বিষণ্ণতা ঘিরে রাখা মনটা আরো বেশি বিষণ্ণ হয়। চোখ উপচে কান্না চলে আসে। ভেজা দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রহরের যাওয়ার পানে। পল্লবী হয়তো বোঝে। চৈত্রিকার গালে হাত রেখে সামান্য হাসে। ছোট্ট করে বলে, চিন্তা করো না, প্রহর ঠিক তোমার মামা মামিকে খুঁজে নিয়ে আসবে। এখন ঘরে চলো। চৈত্রিকা কোনো কথাই বলে না, শুধু প্রহরের যাওয়ার পথে তাকিয়ে থাকে। পল্লবী চৈত্রিকাকে তাদের ঘরে নিয়ে যায়। চৈত্রিকার অশান্ত মনে আরো অশান্তি সৃষ্টি হয়ে গেছে। বারবার মনে হচ্ছে কিছু একটা হবে, খুব খারাপ কিছু হবে। প্রহর বাড়ি থেকে বেরিয়ে চলে আসে নিজেদের বাগানের সাথে টিন সেট বাড়িতে, যেখানে চয়ন এই সময় থাকবে। প্রহর বড় একটা শ্বাস নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। চয়নের সাথে আরো দুজন লোক বসে তখন তাস খেলায় মত্ত। প্রহরকে দেখে চয়ন বাঁকা হাসে। ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে, বড় পুত্র খেলবে নাকি? প্রহর কিচ্ছুটি বলে না। বাকি দুজন লোকের দিকে তাকিয়ে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। শীতল কণ্ঠে আওড়ায়, বাহিরে যান দুজন। প্রহরের কথা অমান্য করার মতো দুঃসাহস তাদের নেই, তাই হুকুম মেনে কোনো রকমে উঠে চলে যায়। চয়ন মাথা এলিয়ে দেয় খাটের সাথে। নিজ থেকেই আবার বলে, ওদের বের করে দিলে কেন প্রহর? তুমি বুঝি সত্যিই খেলবে? প্রহর এ প্রশ্নের জবাব দেয় না। সম্পূর্ণ অপেক্ষা করে নিজে প্রশ্ন করে, আজম আলী আর তার বউ কোথায় আব্বাজান? চয়ন একটুও চমকায় না, অবাক হয় না। সে যেন আগে থেকেই জানতো এমন কিছু হবে। চয়নের চুপ থাকা আর স্বাভাবিক মুখশ্রী প্রহরের চোয়াল শক্ত করে দেয়। বুঝতে বাকি থাকে না চয়ন ইচ্ছে করেই করছে এসব। প্রহর ফের শুধায়, ওরা কোথায় আব্বাজান? তুমি জেনে কি করবে? প্রহর হাত মুষ্টিবদ্ধ করে নেয়। চয়ন দেখে তা, তবে একটা শব্দও বলে না। প্রহর নিজেই বলে, আব্বাজান, আমি আপনার সকল পাপের জায়গা চিনি। আমি নিজ থেকে খুঁজে বের করলে তা যে খুব একটা ভালো হবে না তা আপনিও জানেন আর আমিও জানি। তবুও যদি আপনি এটাই চান তবে আমি এটাই করব। যা চাচ্ছেন তা কখনোই হবে না। চৈত্রিকা কিন্তু এত দুর্বল নয়। ও সবকিছু পেরিয়েই পাপের শাস্তি দেবেই। চয়ন ক্রুদ্ধ হলো।
তবে মুখে কিছুই বলল না। প্রহর উল্টো ঘুরে চলে আসতে নিলে চয়ন শক্ত মোটা রড দিয়ে আঘাত করে প্রহরের মাথায় আর পিঠে। মাথার ভেতরটা যেন মুহূর্তেই নড়ে ওঠে। প্রহর ঢুলে পড়ে যায়। চোখের সামনে সবটা আবছা হয়ে ওঠে। বারবার মাথা নাড়িয়ে দৃষ্টি স্পষ্ট করতে চাইলেও করতে পারে না। আবছা দৃষ্টিতে তাকাতেই দেখতে পায় চয়নের হাসি। প্রহর দাঁতে দাঁত চেপে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনি নিজের প্রতিজ্ঞা রাখেননি, আমার কাছেও আর আশা করেন না আব্বাজান। আর কিছু বলতে পারে না। জ্ঞান হারিয়ে পড়ে থাকে মেঝেতে। চয়ন ভেতর থেকে ডাকতে বাহিরে দাঁড়ানো দুজন ভেতরে আসে। প্রহরের নিস্তেজ শরীরটা মেঝে থেকে উঠিয়ে বস্তার মাঝে নেয়। উদ্দেশ্য কোনো এক পাপ। সারাদিনে অফিস থেকে ক্লান্ত নিবিড় বাড়িতে ঢুকেই আগে বিছানায় গা এলিয়ে দেয়। অর্তি তখনও বিছানার কোনায় বসে আছে দাঁতে দাঁত চেপে। ভীষণ ভাবে সে তার মাস্টার মশাইয়ের উপর রেগে আছে। ভীষণ মানে ভীষণ। নিবিড় কোনো মতে ক্লান্ত গলায় বলে, অর্থি এক গ্লাস পানি দাও তো। নিবিড়ের ক্লান্ত কণ্ঠে অর্থির মায়া হয়। সব রাগ ধুলোয় মিশিয়ে ছুটে গিয়ে আগে পানি আনে। বিছানার পাশে দাঁড়িয়ে বলে, এই নিন পানি। আপনার কি বেশি খারাপ লাগছে মাস্টার মশাই? নিবিড় তো এতক্ষণ চোখ বন্ধ করে থাকলেও এবার চোখ মেলে তাকায়। ক্লান্ত ভঙ্গিতেই হাসে। অর্থির হাত থেকে পানি নিয়ে ডক করে তা শেষ করে তারপর কোনো কথা ছাড়াই অর্থিকে টেনে বসায় বিছানায়। অর্থির কোলে নিজের মাথা গুজে দিয়ে অলস গলায় বলে, আমি একটু ঘুমাই, তুমি এভাবেই থাকো। অর্থি বারো কয়েক চোখের পলক ফেলে শুকনো ডুব গিলে ভাঙা ভাঙা ভাবে বলে, গোসল করবেন না? আগে গোসল করে আসুন, তারপর খেয়ে না হয় ঘুমান। নিবিড় শুনল। মন না চাওয়া সত্ত্বেও নিজের জায়গা ছেড়ে উঠতে হলো। অর্থি নিজেই নিবিড়ের প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দেয়। নিবিড় হাসে। বোকা অর্থি সংসারী হয়ে যাচ্ছে, কিন্তু তার তো এই মেয়ের বোকা কথা শুনতেই বেশি ভালো লাগে। কবে আবার বোকা কথা বলবে? নিবিড় ঠোঁট উল্টে তাকায়। হুট করে এমন করায় অর্থি খানিকটা চমকায়। চোখ ছোট ছোট করে বলে, কি হয়েছে মাস্টার মশাই? একটু বোকা বোকা প্রশ্ন করো তো অর্থি। অর্থি যেন বোকা হয়ে যায়। ফেলফেল করে তাকিয়ে জিজ্ঞেস করে, কেমন করে? নিবিড় মুহূর্তেই হেসে ওঠে। প্রাণবন্ত হাসি হেসে অর্থির গোছানো চুল এলোমেলো করে দেয়। তারপর অর্থির কপালে ঠোঁট ছুঁয়ে নিজে চলে যায় গোসলখানায়। অর্থি শুধু তাকিয়ে দেখে। তখন তার বোধ হয় নিবিড় তার কপালে ঠোঁট ছুঁয়েছে। তখন হুট করেই লজ্জা পায়। চুপচাপ এসে বিছানা ঠিক করে নিবিড়ের জন্য খাবার সাজায়। নিবিড় গোসল সেরে আসলে ভেজা কাপড় ওভাবেই রাখে অর্থি। নিবিড়কে খেতে বসতে বলতেই ঘরের দরজায় টোকা পড়ে। নিবিড় ভ্রু কুচকায়। বাহির থেকে শব্দ আসে বাড়িওয়ালার বউয়ের। নিবিড় দরজা খুলে দিয়ে সালাম দেয়। মহিলা সালাম নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। অর্থি তখন গোসলখানা থেকে বের হচ্ছে। অর্থিকে দেখেই তিনি বলেন, এটা তোমার বউ নিবিড়? নিবিড় একগাল হেসে মাথা নাড়ায়। অর্থি এগিয়ে এসে সালাম দেয়। মহিলাটি জহুরি নজরে পরখ করে কিছু বলতে চেয়েও বলে না। সাধারণ কথাবার্তা শেষ করে গলা পরিষ্কার করে বলে, তোমার কাছে এসেছি একটা দরকারে। অর্থির ভুরু কুচকে যায়। তৃষ্ণাকে দেখার পর থেকে তার এই বাড়িওয়ালা, তার বউ কিংবা এই বাড়ি কাউকেই ভালো লাগে না। নিবিড় বরাবরের মতো হেসে জিজ্ঞেস করে, কি কথা? জবাবে ভদ্রমহিলা বললেন, আমার তৃষ্ণার জন্য একটা শিক্ষক খুঁজতেছি, কিন্তু বিশ্বস্ত কাউকে পাচ্ছি না। বুঝোই তো বাবা। তো তৃষ্ণার থেকে শুনলাম তুমি নাকি ভীষণ ভালো পড়াও। আমার মেয়েটাকে যদি একটু পড়িয়ে দিতে খুব উপকার হতো। না করো না বাবা। মহিলার কথা শেষ হতে না হতেই নিবিড় চট করে তাকায় অর্থির দিকে। অর্থি শান্ত দৃষ্টিতে তারই দিকে তাকিয়ে আছে। এই শান্ত দৃষ্টির মানে যে ভয়ঙ্কর তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। নিবিড় ফাঁকা ডোক গিলে বলে, আমি আপনাকে জানাবো চাচি। মহিলাটি খুশি হলেন না খুব একটা। জোর দিয়ে বললেন, রাজি হয়ে যেও কেমন? নিবিড় কিছু বলে না। মহিলাটি বিদায় নিয়ে চলে যায়। নিবিড় ঘরের দরজা লাগিয়ে আসে অর্থির কাছে। অর্থি কিছু বলে না। চুপচাপ এসে খাবারের জায়গায় বসে বলে, খেতে আসেন। নিবিড় টু শব্দও করে না। খেতে চলে আসে। অর্থি নীরবে নিজের প্লেটে খাবার নিয়ে নিবিড়কেও দেয়। চুপচাপ খেতে শুরু করে। পুরো সময় কোনো শব্দ করে না। নিবিড় খাওয়া শেষে বিছানায় গা এলিয়ে দেয়। অর্থি সব গুছিয়ে এসে নিজেও পাশে শুয়ে পড়ে। অনেকটা সময় পর নিজেই বলে, আমাকে বাড়িতে দিয়ে আসবেন কাল, নয়তো দুদিন পর আপনাকে শুনতে হবে খুনির বর আপনি। রাত তখন 11টার আশেপাশে। প্রহর তখনও ফেরেনি। সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে। পুরো ঘরে পায়চারি করতে থাকে চৈতিকা। একবার এই মাথা তো আরেকবার ওই মাথা যাচ্ছে। মনের মাঝে বারবার কুডাকছে। চিন্তায় মাথা ব্যথা করছে। বারবার বারান্দায় গিয়ে উকি দিচ্ছে প্রহর আসছে কিনা তা দেখার জন্য। শেষবার বারান্দায় গিয়ে দাঁড়াতেই চোখে পড়ে একটা অবয়ব। চৈতিকা ভালো মতো তাকিয়ে বুঝতে পারে এটা চয়ন। চয়ন এত রাতে কোথায় যাচ্ছে তা ভেবেই ভ্রু কুচকে যায়। মাথায় হাজারটা চিন্তার পোকা নিয়ে একবার ভাবে চয়নের
চয়নের পিছে যাবে, আবার পরক্ষণেই ভাবে যাবে না। কিন্তু মনকে স্থির করতে না পেরে একটা তলোয়ার নিয়ে জলদি ঘর থেকে বের হয়। আল্লাহর নাম নিয়ে দৌড়ে চয়নের পিছু পিছু যায়। কিছুটা দূরত্ব রেখে চলতে থাকে। একদম গ্রামের শেষ প্রান্তের কাছে এসে একটা পোড়াবাড়ির ভেতর প্রবেশ করে চয়ন। এভাবে আসাটা যে উচিত হয়নি তা বুঝেও চৈত্রিকা কঠিন সিদ্ধান্ত নেয়। সে কিছুতেই পিছিয়ে যাবে না। বড় বড় শ্বাস নিয়ে ছোট ছোট কদমে বাড়ির কাছে এগিয়ে যায়। ভেতরে প্রবেশ করতেই তরল কিছু এসে পড়ে তার গায়ে। চোখ মুখ বন্ধ করে নিয়ে হাত দিয়ে মুখ আগলায়। পুরো গা ভিজে চুপচুপে হয়ে গেছে। ভেসে আসছে কেরোসিনের গন্ধ। নিস্তব্ধ রাত্রি। আশেপাশে মানুষের ছায়াও দেখা যায় না। চারপাশ থেকে ঝিঝি পোকা ডেকে চলেছে অনবরত। ঘুটঘুটে অন্ধকারের মাঝে চিকন একটা চাঁদ আলো ছড়াচ্ছে। চৈত্রিকার পুরো গা থেকে কেরোসিনের গন্ধ আসছে। একবার নিজের ভেজা গায়ের দিকে তাকিয়ে শান্ত দৃষ্টিতে সামনে তাকায় চৈত্রিকা। নিজের থেকে কিছুটা দূরে সোনিয়া বেগম আর আজম আলীকে বাঁধা অবস্থায় দেখে বাকরুদ্ধ হয়ে যায়। কোনো দিকে না তাকিয়ে আগে ছুটে যেতে নেয় মামা মামির কাছে। পেছন থেকে হাতে টান পড়তে আর এগুনো হয় না। হাতের দিকে তাকিয়ে দেখে চয়ন তার হাত ধরে আছে। চৈত্রিকার চোয়াল শক্ত হলো। সামান্য ভয়ভীতি মনে না রেখে জোর গলায় বলে, হাত ছাড়ুন। চয়ন কুটিল হাসি হাসে। এক হাতে গাল চুলকে অন্য হাতে শক্ত করে চৈত্রিকার হাত চেপে ধরে বলে, এত সহজে তো ছাড়বো না বড় বউ। এত কিছুর পর তোমারে হাতের কাছে পাইছি, এত সহজে ছেড়ে দিলে হবে? চৈত্রিকা তীক্ষ্ণ দৃষ্টিতে নিজের ধরে রাখা হাতের দিকে তাকায়। হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, হাত ছাড়েন। আমার মামা মামিরে এখানে বেঁধে রাখছেন কেন? আপনার শত্রুতা না হয় আমার সাথে, ওদের সাথে তো না। তাহলে আটকে রেখেছেন কেন ওদের? ওদের না আটকালে তোমাকে আটকাতাম কেমনে? তুমি যে একা সব করতে পারতেছো না এটা তো আমি টের পেয়ে গিয়েছিলাম, কিন্তু নিজের পরিবারের বিরুদ্ধে আমারই বড় পুত্র এসব করতেছে এটা ধরতে পারি নাই। যখন ধরতে পারছি ততক্ষণে তুমি আর প্রহর মিলে আমার ছেলে ভাইরে মেরে ফেলেছ। এখন তোমার সার নাই। আজ তোমার শিরা উপশিরা থেকে রক্ত শুষে নিয়ে তবেই ক্ষান্ত হব। রাগে চয়নের চোয়াল শক্ত হয়। চৈত্রিকা কিছু বুঝে ওঠার আগেই রাগে উন্মাদ হওয়া চয়ন সমস্ত শক্তি প্রয়োগ করে চৈত্রিকাকে কষে থাপ্পড় মারে। চৈত্রিকা দোপা পিছিয়ে যায়। ঠোঁটের ফিনকি বেয়ে রক্ত গড়াতে থাকে। থাপ্পড়টা এতটাই জোরে পড়েছে যে মাথার মধ্যে একটা শুকনো ব্যথা অনুভূত হয়। গায়ের জ্বালা করে রীতিমতো। মিনিট খানেকের মতো লাগে থাপ্পড়ের ধাক্কাটা সামলাতে। চৈত্রিকা ব্যথাতুর দৃষ্টিতে চয়নের দিকে তাকানোর আগেই চয়ন চৈত্রিকার চুলের গোছা টেনে ধরে এক হাতে পেঁচিয়ে নিয়ে শক্ত করে ধরে থাকে। চৈত্রিকা ব্যথায় আর্তনাদ করে ওঠে। আজম আলী আর সোনিয়া বেগম চেঁচাতে থাকে, বারবার বলতে থাকে চৈত্রিকাকে ছেড়ে দিতে, কিন্তু পাষাণ চয়ন সেদিকে কানই দিল না। আরো শক্ত করে চৈত্রিকার চুল ধরে দাঁতে দাঁত চেপে বলে, খুব সাহস তোর, তাই না? অনেক বড় কলিজা। এখন তোরে কে বাঁচাবে? তোর প্রহরও আমার সাথে করা বিশ্বাসঘাতকতার শাস্তি পাচ্ছে। এতক্ষণে না মরলেও কিছুক্ষণের মধ্যেই মরে যাবে। সবগুলোকে আমি পুড়িয়ে মারবো। এতক্ষণে চৈত্রিকা মুখ খোলে। ব্যথাটুকু দাঁতে দাঁত চেপে সহ্য করে নিয়ে শক্ত কণ্ঠে বলে, পেছন থেকে আঘাত করা নিজেকে বীরপুরুষ ভাপাটা বোকামি চয়ন রেনোয়াজ। কার শাস্তি কে পাবে আর কে কাকে পুড়িয়ে মারবে তা শুধু সময়ের দেখা। এরকম বিপদের মুহূর্তেও চৈত্রিকার তেজ সাহস দেখে যেমন অবাক হয় তেমনই রাগে ফেটে পড়ে চয়ন। চৈত্রিকার চুল ছেড়ে দিয়ে ধাক্কা দেয়। অনাকাঙ্ক্ষিতভাবে চৈত্রিকা নিজের কোমরে রাখা ছোট ছুরি চেপে ধরে চয়নের গলায়। আকস্মিক ঘটনায় চয়ন চমকালেও একটু টু শব্দও করে না, বরং চৈত্রিকাকে ভয় পাওয়ানোর জন্য নিজে হাসে। চৈত্রিকা চয়নকে ভয় পেতে না দেখে সত্যি খানিকটা চমকায়। তার কিছু বুঝে ওঠার আগেই কতগুলো লোকজন তাকে ঘিরে ধরে। চৈত্রিকা অবাক হয়। হঠাৎ করে এতগুলো লোকের মুখোমুখি হয়ে ভেতরে ভেতরে ভয় পেতে শুরু করে। এতগুলো লোকের সাথে সে কিভাবে পেরে উঠবে? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে নিজের মনকে শক্ত করার চেষ্টা করে। সাথে সাথেই চয়ন তার হাত থেকে ছুরি ফেলে দিয়ে হাত শক্ত করে চেপে ধরে। ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে চৈত্রিকা বুঝতেই পারে না। চয়ন হাত মুচড়ে ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোর কলিজা একটু বেশিই বড়। আমারে মারার চেষ্টা? এরকম চৈত্রিকার হাত এমনভাবে ধরে যেন হাতটা এখনই ভেঙে যাবে। ব্যথায় চোখ মুখ নীলবর্ণ ধারণ করে। তবুও চৈত্রিকার মুখ দিয়ে কোনো রকম শব্দ বের না করে দাঁতে দাঁত চেপে থাকে। এর মাঝেই একটা ছুরি এসে লাগে একজনের বুক বরাবর। চয়ন সহ সবাই চমকায়। লোকটির মুখ উল্টে যায়। ক্ষতস্থান থেকে অনবরত রক্ত বের হতে থাকে। চয়ন আটকে ওঠে। তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশে চোখ বুলিয়ে কাউকে চোখে পড়ে না। একবার চৈত্রিকার দিকে তাকিয়ে আরেকবার তাকায় দরজার দিকে। বিড়বিড় করে বলে, কে কে মারলো ওকে? প্রহর তো এতক্ষণ বাঁচার কথা না, তাহলে কে? কোনোভাবে প্রহর ভাবতেই গায়ের শিরা উপশিরা কেঁপে ওঠে। লোকজন চারপাশে ছড়িয়ে পড়ে ছুরি ছুঁড়ে মারার সেই লোকটাকে খোঁজার জন্য।
চৈত্রিকা এই সুযোগে লাথি বসিয়ে দেয় চয়নের পেট বরাবর। আকস্মিক আঘাতে চয়ন হাত ছেড়ে দেয়। চৈত্রিকা নিচ থেকে ছুরি তুলে কোনো কিছু না ভেবেই আঘাত করে চয়নকে, কিন্তু দুর্ভাগ্যবশত তা চয়নের বুক বরাবর না পড়ে চয়ন সরে যাওয়ায় বাহুতে পড়ে। ব্যথায় গগনবিদারী চিৎকার করে ওঠেন চয়ন। চৈত্রিকা মুখ হাত দিয়ে চয়নের থেকে খানিকটা সরে যায়। সোনিয়া বেগম আর আজম আলী চেঁচিয়ে তাদের বাঁধন খুলতে বলে। চৈত্রিকা চয়নকে রক্তাক্ত অবস্থাতে ফেলে আগে সোনিয়া বেগম আর আজম আলীর হাতের পায়ের বাঁধন খুলে দেয়। তারা উঠে দাঁড়ানোর সাথে সাথেই চৈত্রিকার আঁচলে আগুন জ্বলে ওঠে। সোনিয়া বেগম হাই হাই করে ওঠে। চৈত্রিকা নিজের শাড়ির আঁচলে আগুন দেখে বাকরুদ্ধ হয়ে যায়, মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। গায়ে কেরোসিন থাকার সহজেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। আজম আলী আর সোনিয়া বেগম হাতের কাছে যা পায় তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। চৈত্রিকার গায়ে ততক্ষণে আগুন লেগে গেছে। চোখের সামনে ঝাপসাভাবে নিজের বাবার মুখটা ভেসে ওঠে। সেই মুহূর্তেই সেখানে প্রহর আসে। উন্মাদের মতো ছুটে এসে জ্বলন্ত আগুনেই হাত দিতে যায়। আজম আলী ছুটতে শুরু করে পানির খোঁজে। সোনিয়া বেগম আর প্রহর মিলে পাশে পড়ে থাকা বস্তা সহ যা পায় তা দিয়ে আগুন নেভানোর চেষ্টার মতো থাকে। কঠিন সত্তার প্রহর চৈত্রিকার এই অবস্থায় যেন এখনই কেঁদে ফেলবে। চোখের জ্বলন, হৃদয়ের চিনচিনে ব্যথায় যেন শরীর ছেড়ে দেওয়ার উপক্রম। নিজের সাথে লড়াই করেই প্রহর আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। চয়ন প্রহরকে দেখেই হা হয়ে যায়। পাশে পড়ে থাকা তার তলোয়ার হাতে নিয়ে উঠে দাঁড়ায়। নিজের ব্যথা উপেক্ষা করে এগুতে নিলে অন্য আরেকটি তলোয়ার তার ভেতর এফোর ওপর করে দেয়। হাত থেকে তলোয়ার পড়ে যায় চয়নের। স্তব্ধ হয়, শরীর ছেড়ে দেয়, উল্টে পড়ে যায়। তাকিয়ে দেখে পল্লবী দাঁড়িয়ে আছে। চয়নকে কিছু বলার সুযোগ না দিয়েই পল্লবী দৌড়ে আসে চৈত্রিকার কাছে। প্রহর আর সোনিয়া বেগম ততক্ষণে আগুন প্রায় নিভিয়ে ফেলেছে। আজম আলীও কোথা থেকে এক বালতি মতো পানি নিয়ে আসে, সরাসরি ঢেলে দেয় চৈত্রিকার গায়ে। আগুন যেহেতু অনেকটাই নিভে গেছিল তাই পানিতেও কাজ হয়। চৈত্রিকা অনেকক্ষণ আগেই মাটিতে লুটিয়ে পড়েছে। প্রহর কোনো কিছু ভাবে না, কিচ্ছু দেখে না। চট করে চৈত্রিকাকে আগলে নেয়, বুকের মাঝে শক্ত করে আগলে ধরে। সোনিয়া বেগম হাউমাউ করে কাঁদছে। চৈত্রিকা নিস্তেজ হয়ে গেছে। শরীরের চারপাশের প্রায় 3 ভাগই একটু একটু করে পুড়েছে। গলা থেকে শুরু করে মুখের একাংশ আর কানের দিক দিয়েও পুড়ে গেছে। চয়ন তখনও মারা যায়নি, জানটা ছটফট করছে। প্রহর এক পলক দেখে সেদিকে। সোনিয়া বেগম আর পল্লবী দ্রুত হাসপাতালে নিতে বলে। প্রহর শোনেও, এক ফোঁটাও দেরি করে না। শরীরে মাথায় ক্ষত থাকা সত্ত্বেও কোলে তুলে নেয় চৈত্রিকাকে। দাঁতে দাঁত চেপে নিজের সমস্ত ব্যথা সহ্য করে চৈত্রিকার পোড়া মুখের দিকে তাকায়। বিড়বিড় করে বলে, তোমার সমস্ত পুড়ে যাক, শুধু তোমার প্রাণটুকু আমার জন্য থেকে যাক বৌজান। চয়নের প্রাণ যায় যায় অবস্থা, তবুও সে প্রহর আর চৈত্রিকাকে মারা নিয়ে ব্যস্ত। এক হাতে আবার তলোয়ার তুলে নিলে এবার আজম আলী তার বুকে একবার দুবার করে বহুবার আঘাত করে। চয়ন মুখ থেকে অস্পষ্ট কিছু আওয়াজ করে। মুখ থেকে টপ টপ করে রক্ত পড়তে থাকে। আজম আলী হিংস্রতা নিয়ে বলে, তরে মাইরা জীবনে সব থেকে ভালো একটা কাম করলাম। আজীবন তোর গোলামি করা সত্ত্বেও তুই আর তোর মেজপুত্র আমার মাইয়ারারে বাঁচতে দিস নাই। চৈত্রিকার গায়ে আগুন লাগাই দিলি। তোর মতো পশুরে মাইরা আমি সার্থক। সোনিয়া বেগম আজ আর অভিযোগ করল না। পল্লবী তাকায় চয়নের দিকে। এতগুলো বছরের পর তার সেই প্রতিশোধপূর্ণ মনের ক্ষোভ যেন হাওয়ায় মিলিয়ে গেল। চয়নের মৃতদেহটা ওখানে ওভাবে ফেলেই সবাই ছুটে চলল প্রহর আর চৈত্রিকার উদ্দেশ্যে। চৈত্রিকাকে নিয়ে প্রহর, পল্লবী, সোনিয়া বেগম আর আজম আলী যখন শহরের হসপিটালে পৌঁছায়, সময় তখন রাত 1টার কোঠায়। প্রহর উন্মাদের মতো হসপিটালে ঢুকে ডাক্তারকে ডাকতে থাকে। এত রাতে কোনো ডাক্তারই বা ডাকার সাথে সাথে চলে আসে। প্রহরের ডাকাডাকিতে কম বেশি হাসপাতালে থাকা সবাই সজাগ হয়ে যায়। চৈত্রিকার পুড়ে যাওয়া ক্ষত বিক্ষত শরীরটা ততক্ষণে পুরোপুরি এলিয়ে গেছে। হাসপাতালের সবাই দেখছে আর বলাবলি করছে নিজেদের মাঝে। প্রহরের চেঁচামেচিতে একজন ডাক্তার আর নার্সও আসে। প্রহর শুধু পাগলের মতো একটাই কথা বলতে থাকে, চৈত্রকে বাঁচিয়ে দিন ডাক্তার। ডাক্তার অনেক চেয়েও শান্ত করতে পারে না প্রহরকে। সোনিয়া বেগম আর পল্লবী কান্না শুরু করেছে। আজম আলী রীতিমতো পা ধরতে বসেছে ডাক্তারের। সবার এমন অবস্থা দেখে কোনো কথা ছাড়াই ডাক্তার ভর্তি করে নেয় চৈত্রিকার এই অবস্থা দেখে হয়তো মায়া লাগে লোকটার। চিকিৎসা ব্যবস্থা তখনও এতটা উন্নত হয়নি। চৈত্রিকাকে জরুরি বিভাগে রাখা হয়। প্রয়োজনীয় সকল রকমের চিকিৎসা তখনই শুরু হয়। প্রহর হাসপাতালের বারান্দার মেঝেতে বসে পড়ে। দিক বেদিক পুরোটাই তার শূন্য মনে হলো। বারবার মাথায় একটা কথাই বাজছে, চৈত্র বাঁচবে তো? ওর কিছু হবে না তো? উত্তর নেই। পল্লবী ছেলেকে আগলে ধরে বসে। ছেলের মাথায় হাত বুলিয়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করে বলে, আব্বাজান এমন কইরো না, দোয়া করো চৈত্রিকার জন্য। এই মুহূর্তে তুমি শক্ত না হলে
তুমি শক্ত না হলে তো চলবে না। প্রহর জবাব দিল না। এক পলক মায়ের দিকে তাকিয়ে মায়ের বুকেই ঠাঁই করে নেওয়া ফাঁকা মস্তিষ্কে তার ভীষণ কাঁদতে ইচ্ছে করে। ছোট বাচ্চারা যেভাবে হাউমাউ করে কাঁদে তারও ভীষণ ইচ্ছে করে ঠিক সেভাবেই কাঁদতে, কিন্তু কান্না আসে না। চোখের ভেতরটা জ্বলে ওঠে, তবুও তার চোখ বেয়ে এক ফোঁটা জলও গড়ায় না। ভেতর থেকে হাজারটা কষ্ট উপচে আসে, অথচ মুখ থেকে একটা আওয়াজও বের হয় না। সারা রাত মায়ের বুকে লেপ্টে থাকে ওভাবেই, যেন কোনো ছোট বাচ্চা তার মায়ের কোল ছেড়ে যাবে না। কখনো ওভাবে ঘুমিয়ে পড়েছে, টের পায়নি। ঘুম ভাঙে সকলের চেঁচামেচিতে। ঝাপসা চোখ ভালো মতো পরিষ্কার করে নিয়ে এদিক ওদিক তাকায়। কিছুক্ষণের জন্য মাথা ফাঁকা হয়ে যায়। যখন গত রাতের সবটা এলোমেলোভাবে মনে পড়ে, তখনই নিজ জায়গা থেকে উঠে ছুট লাগায়। পল্লবী পেছন থেকে ডাকে, সে ডাকে সাড়া দেয় না প্রহর। জরুরি বিভাগের সামনে এসে দাঁড়ায়। দূর থেকে দেখে শুভ্র রঙা চাদরের উপর নিস্তেজ চরিত্রকে। মুখের একাংশের সেই পোড়াটুকু ভয়ঙ্কর লাগছে, অথচ প্রহর মন ভরে খুঁটিয়ে খুঁটিয়ে নিজের চরিত্রকে দেখছে। একটুখানিও বিরক্ত নেই, ঘৃণা নেই, কুচকানো চোখ মুখ নেই। প্রহর যখন নিজ ভাবনায় ব্যস্ত, তখন গত রাতের ডাক্তারটি আলগোছে এসে তার পাশে দাঁড়ায়, কাঁধে হাত রেখে বলে, এই পোড়ামুখ শরীরে একটা মেয়ের সাথে কি আজীবন কাটাতে পারবেন? ঘৃণা লাগবে না পোড়া অংশ দেখলে? প্রহর অদ্ভুতভাবে তাকায়, ঠোঁট নাড়িয়ে ক্লান্ত গলায় বলে, নিজের প্রাণকে কি কেউ ঘৃণা করে ডাক্তার সাহেব? নিজের প্রাণ ছাড়া কি কেউ বাঁচার কথা ভাবে? একটানা 15 দিন লেগে যায় চৈতিকার খানিকটা সুস্থ হতে। সারা দেহ প্রায় পুড়ে যাওয়ায় অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয় তাকে। প্রহর এই 15 দিনে হয়তো 15 মিনিটও চৈতিকাকে একা ছাড়ত না, কিন্তু তারও তো গোসল নামাজ নাওয়া খাওয়া আছে। তাই বাধ্য হয়ে যখন সরতে হতো, তখন সোনিয়া বেগম, অর্থী, অর্পিতা কাউকে না কাউকে বারবার চৈতিকার কাছে থাকতে বলতো। বাড়ির সবাই চৈতিকার এই অবস্থায় নিস্তব্ধ হয়ে গেছে। চয়নের শেষ সকল কাজ যদিও চিত্র আর নিবিড় মিলেই করেছে, কারণ প্রহরকে তার জায়গা থেকে টলানো যায়নি। প্রহর চোখ মুখ শক্ত করে একটাই কথা বলেছে, যে পিতা তার স্বার্থে নিজের পুত্রকে মেরে ফেলতে চায়, সেই পিতার মুখও আমি শেষবারের মতো দেখতে চাই না। চয়নের মৃত্যুতে গোটা গ্রামের কোথাও শোক পড়েনি। চৈতিকার বেডের পাশে বসেছিল প্রহর। চৈতিকাকে চোখ মেলতে দেখে দ্রুত নড়ে চড়ে বসে বলে, উঠে পড়েছ? কষ্ট হচ্ছে কোথাও? ব্যথা আছে? চৈতিকা জবাব দেয় না, শুধু তাকিয়ে থাকে। প্রহর একই প্রশ্ন ফের করে। চৈতিকা দুদিকে আলগোছে মাথা নাড়িয়ে বোঝায় তার ব্যথা নেই, কষ্ট হচ্ছে না। অতঃপর কোনো রকমে বলে, পানি খাবো জমিদার সাহেব? প্রহরের যেন আত্মায় অন্যরকম প্রশান্তি ছেয়ে গেল। কতগুলো দিন, কতটা সময় পর সে তার বৌজানের মুখে জমিদার সাহেব ডাকটা শুনল। এই ডাকটার মাঝে কিছু আছে, নয়তো তাকে টানে কেন এত? নিজের ভাবনা বন্ধ রেখে আগে চৈতিকাকে পানি খাইয়ে দেয়। চৈতিকা উঠতে চাইলে প্রহর নিষেধ করে, কিন্তু চৈতিকা শোনে না। তাই বাধ্য হয়ে প্রহর নিজেই চৈতিকাকে তুলে হেলান দিয়ে বসায়। চৈতিকা ততক্ষণ চোখ মুখ খিচে থাকে। প্রহর মাথায় হাত বুলিয়ে বলে, ব্যথা পেলে তো? নিষেধ করলাম, শুনলে তো না? চৈতিকা এবারও জবাব দেয় না। চোখে মুখে একরাশ বিষণ্ণতা নিয়ে তাকিয়ে থাকে প্রহরের দিকে। কাপা কাপা গলায় বলে, আমাকে ঘৃণা লাগে না জমিদার সাহেব? মুখের একাংশেও তো পুড়ে গেছে, সর্বাঙ্গ পুড়ে শরীরের চামড়া কুচকে গেছে। আমার মুখের দিকে তাকান কেমন করে? আমাকে ছুঁয়ে দেন কেমন করে? বলতে বলতে হাঁপিয়ে ওঠে চৈতিকা। প্রহর এতক্ষণ কিছু না বললেও শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর নিজের হাত চৈতিকার মাথা থেকে সরিয়ে ব্যথাতুর কণ্ঠে বলে, সবাই শুধু এই একটাই কথা কেন জিজ্ঞেস করে চৈত্র? সবাই তোমার বাহিরের পোড়ামুখ অঙ্গ দেখেছে, আমার ভেতরের পোড়া কি কেউ দেখছে? আমি তো তোমার থেকে এটা আশা করিনি চৈত্র। আমি ভেবেছিলাম তুমি বোঝো আমাকে, আমার ভেতরটা বোঝো, অনুভব করো আমার ভালোবাসা। তোমার এই বাহিরের পুড়ে যাওয়া সামান্য কিছু আমাকে ছুতে পারেনি, তাহলে ঘৃণা করি কেমন করে? এতগুলো দিনেও কি নিজের জমিদার সাহেবকে শুধু এতটুকুই চিনেছ? তোমার জমিদার সাহেবের ভালোবাসা এটুকুই অনুভব করেছ? চৈতিকার মাথা নিচু করে বসে রয়, মুখ দিয়ে আর কোনো শব্দ বের করে না। প্রহর নিঃশব্দে নিজের জায়গা ছেড়ে উঠে যায়। প্রহর চলে যেতেই চৈতিকা মুখে হাত চেপে ঠুকুরে ওঠে, চাপা সরে আওড়ায়, আমার নিজেকে দেখতে ভীষণ ভয় লাগে জমিদার সাহেব। সেখানে আপনি আমাকে এত সহজভাবে কেমন করে নেন? এত ভালো কেন বাসেন? কেবিনের বাইরে থেকে অর্থী আর নিবিড় সবটাই দেখে। অর্থী চৈতিকার কান্নারত মুখের দিকে তাকিয়ে নিবিড়কে উদ্দেশ্য করে বলে, মাস্টার মশাই, সত্যিই কি মানুষ এত ভালোবাসতে পারে? নিবিড় নিঃশব্দে হাসে। চৈতিকার দিকে তাকিয়ে আরেক পলক তাকায় প্রহরের যাওয়ার দিকে। তারপর চমৎকার কণ্ঠে বলে, পুরুষ তার শখের নারীকে সবটা দিয়েই ভালোবাসে অর্থী। সামান্য আগুনে পুড়ে যাওয়া বাহিরটা তারা দেখে না,
যারা ভালোবাসতে জানে তারা দুনিয়ার কিছুই দেখে না, কেবল অপর মানুষের ভালোবাসাটা ছাড়া। অর্থিও হাসে, নিবিড়ের দিকে তাকিয়ে বলে, ভালোবাসা বোধ হয় চৈত্রিকা প্রহরের থেকে জানা উচিত, শিখা উচিত। বাহিরের সৌন্দর্য কেবলই একটা মোহ, যারা ভেতরটা ভালোবাসতে জানে তাদের কাছে বাহিরটা কিছুই না। দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসে, তারাও তো বোঝে, উপলব্ধি করতে পারে ভালোবাসাটুকু। চৈত্রিকাকে বাড়িতে আনা হয়েছে প্রায় 10 দিন পর। চৈত্রিকা মোটামুটি সুস্থই আছে, এখন উঠতে পারে, বসতে পারে, হাঁটতেও পারে, তেমন একটা কষ্ট হয় না। তাছাড়া তো সবসময় প্রহর ছায়ার মতো আছেই। অর্থী, নিবিড়, অর্পিতা, চিত্র ওরাও আপাতত গ্রামে এসেছে। নীরার প্রেগনেন্সির জন্য এতদিন ঢাকায় যেতে পারেনি, তাই চৈত্রিকা ফেরার পর সে পাশ থেকে ওঠেইনি। চৈত্রিকা মাঝে মাঝে ভীষণ অবাক হয়, এদের এত ভালোবাসা দেখলে তার অবাক না হয়ে পারা যায় না। এই যে তোর মুখের এই অবস্থা, পুরো শরীরের এই অবস্থা, অথচ এই বাড়ির মানুষগুলো তাকে এখন পর্যন্ত একটাও কটু কথা বলেনি। চৈত্রিকা নীরার দিকে তাকিয়ে থাকে বেশ অনেকক্ষণ। নীরা চৈত্রিকার তাকানো দেখে বলে, কি দেখেন ভাবিজান? চৈত্রিকা দুদিকে মাথা নাড়িয়ে বলে, কিছু না। আপনি ঘুমাবেন না বুবু? নীরা দেয়াল ঘড়ির দিকে তাকায়, রাত বেজে গেছে 11টা, প্রহর এখনো ফিরেনি। চৈত্রিকাকে রেখে সে তো কখনো দেরি করে না। নীরা কিছু বলবে তার আগেই ঘরে আসে প্রহর। নীরা হেসে মাথার আঁচল ভালোভাবে টেনে নিয়ে বলে, আমি যাই, রাতে কোনো দরকার পড়লে আমাকে ডাকবেন ভাবিজান। চৈত্রিকা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। নীরা উঁচু পেটটা নিয়ে ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে যায়। প্রহর দরজা আটকে এসে নিঃশব্দে চৈত্রিকার পাশে ফাঁকা জায়গাটায় শুয়ে পড়ে, টান টান হয়ে শুয়ে চোখের উপর হাত রাখে। ওই দিনের পর প্রহর খুব একটা কথা বলে না চৈত্রিকার সাথে, কিন্তু নিজের দায়িত্বে একটুও কমতি রাখে না, সবসময় আগলে রাখে। চৈত্রিকা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, চোখ পিটপিট করে ততক্ষণ, তারপর নরম স্বরে ডাকে, জমিদার সাহেব। প্রহর চোখ মুখ খিচে পড়ে রয়, জবাব দেয় না। সে ভীষণ অভিমান করেছে, কথা বলবে না আর। এই পাষাণ মেয়েটির সাথে তাকে কষ্ট দিয়ে সুখ পায় মেয়েটা। চৈত্রিকা ঠোঁট কামড়ে কিছুক্ষণ প্রহরের দিকে তাকিয়ে থাকে, তারপর হাত দিয়ে ধাক্কা দেয় প্রহরের বুকে। প্রহর চোখ থেকে হাত সরিয়ে শান্ত দৃষ্টিতে তাকায়। চৈত্রিকা বাচ্চাদের মতো আবদারের সুরে বলে, উঠে বসুন না। প্রহর বিনা বাক্য ব্যয়ে উঠে বসে, চৈত্রিকার মতো করে খাটে হেলান দিয়ে বসে। চৈত্রিকার সাথে সাথেই প্রহরের বুকে মাথা এলিয়ে দেয়। প্রহর একটু চমকায়। চৈত্রিকা শক্ত করে আঁকড়ে ধরে প্রহরকে, অভিযোগের সুরে বলে, আপনি এমন কেন? আমি না হয় করিয়েছি একটা ভুল, তাই বলে কি এখন এভাবে দূরে সরে থাকবেন? আমার কষ্ট হয় না বুঝি? আমি আয়নায় নিজেকে দেখে নিজেই ভয় পেয়েছিলাম, তাই উল্টোপাল্টা চিন্তা করে ফেলেছি। ভুল হয়ে গেছে, মেনে নিয়েছি। এবার গাল ফুলিয়ে না থেকে নিজের বৌজানকে মিষ্টি করে ডাকুন তো। প্রহর শুনল, এবারও জবাব দিল না। চৈত্রিকা মাথা উঁচু করে প্রহরের দিকে তাকায়, কাঁদো কাঁদো মুখ করে প্রহরের দিকে তাকিয়ে থাকে। চৈত্রিকাকে তাকাতে দেখে প্রহর বলে, কথা বলছি না বলে কষ্ট হচ্ছে? জমিদার সাহেবকে পোড়ালে তো বৌজানেরও পড়তে হবে। চৈত্রিকা ফেল করে তাকায়। প্রহর চৈত্রিকার দৃষ্টি থেকে ঠোঁট কামড়ে হাসে, ভীষণ শক্ত করে জড়িয়ে ধরে শক্ত কণ্ঠে বলে, শোনো মেয়ে, দ্বিতীয়বার কখনো তোমার মুখে এই ধরনের কথা শুনলে আমি তোমাকে বাহিরে ফেলে দিয়ে আসবো। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমার থেকে তোমার চেয়ে বড় কোনো সৌন্দর্য নেই। আমি পূর্বেও তোমাতে মুগ্ধ হতাম, এখনো হই, ভবিষ্যতেও হব। এই মুগ্ধতাতে কোনো খাত নেই, কোনো চাহিদা নেই, শুধু রয়েছে এক আকাশ সম পরিমাণ ভালোবাসা। অর্থী আর নিবিড় বারান্দায় দাঁড়িয়ে আছে, দুজনেই বাতাস অনুভব করছে। অর্থী আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে, আর নিবিড় তার বোকা চাঁদকে দেখছে, দৃষ্টি এদিক ওদিক কোথাও না, সরাসরি তার বোকা চাঁদের চোখ আর মুখের দিকে। অর্থী টের পায়, লজ্জায় নুয়ে যায়, কণ্ঠস্বর ধীর করে বলে, চোখ ফিরিয়ে নিন মাস্টার মশাই, আমার দম বন্ধ লাগে এই দৃষ্টিতে। নিবিড় ঠোঁট কামড়ে হাসে, অর্থির সাথে নিজের দূরত্ব মিটিয়ে নিয়ে অর্থির চুলগুলো কপাল থেকে সরিয়ে দেয়, ঠোঁট ছোঁয় কপালে। অর্থি অনুভব করে। নিবিড় ওভাবে থেকেই বলে, তোমাকে দেখলে আমার মন ভরে না ও কেন অর্থি? ইচ্ছে করে তোমাকে বুকের মাঝে ঢুকিয়ে রাখি, তোমাকে কেউ না দেখুক, আমি আজীবন দেখে যাই এভাবেই। অর্থি লজ্জা পায়। মাস্টার মশাইটা অদ্ভুত, এভাবে কেউ মুখের উপর এসব বলে, তার বুঝি লজ্জা করে না? অর্থিকে লজ্জা পেতে দেখে নিবিড় শব্দ করে হেসে ফেলে। অর্থি নাক ফুলিয়ে তার দিকে তাকায়। নিবিড়ের পেটে গুঁতো দিয়ে বলে, আপনি ভীষণ পচা মাস্টার মশাই, সবসময় আমাকে লজ্জা কেন দেন? লজ্জা পেলে তোমাকে আরো বেশি সুন্দর দেখায় বোকা মেয়ে, তাই তো ইচ্ছে করে তোমার লজ্জা দেই। এই মেয়ে, সবসময় মুখটা এমন লজ্জা রাঙা করে রাখতে পারো না? অর্থির রীতিমতো কান দিয়ে গরম ধোঁয়া উঠতে থাকে, দুহাতে নিবিড়কে ধাক্কা দিয়ে বারান্দা থেকে সরে যায়। ঘর থেকে শুনতে পায় নিবিড়ের হাসির শব্দ। ইস, কি ভয়ঙ্কর লোক, তাকে লজ্জায় ফেলে আবার হাসে।
চিত্র আর অর্পিতা পাশাপাশি শুয়ে আছে, দুজনের মুখেই কোনো কথা নেই, দুজনেই হয়তো কিছু ভাবছে। একটা সময় অর্পিতা চিত্রর দিকে ফিরে শোয়, ঠান্ডা গলায় বলে, বড় ভাবিজানের সাথে যা হয়েছে তা ঠিক হয়নি, তাই না চিত্র ভাই? ওনার প্রাপ্তিতে তো এগুলো নেই। উনি ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখেন ভীষণভাবে, এতটা কষ্ট পাওয়ার নয়। বড় আব্বু এত পাষাণ ছিল কেন? একটা মেয়েকে পুড়িয়ে দিতে ওনার হাত কাঁপে নাই? চিত্র ঘাড় ফিরিয়ে অর্পিতার দিকে তাকায়, মুচকি হেসে বলে, যে মানুষটা তার নিজের ছেলেদেরও ক্ষতি করতে দুবারও ভাবে না, তার কি অন্য কাউকে মারার সময় হাত কাঁপতে পারে? অর্পিতা অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? চিত্র হাসে, শোয়া ছেড়ে উঠে বসে অর্পিতার মাথায় দুবার হাত বুলায়, তারপর নিচু হয়ে কপালে চুমু দিয়ে বলে, এত ভাবিস না, যা হয় তা ভালোর জন্যই হয়, সবকিছুর পেছনে একটা বড় কারণ থাকে। এই দেখ না, আজ বড় ভাবিজানের এমন না হলে কি বড় ভাইজানের নিঃস্বার্থে উন্মাদের মতো ভালোবাসা প্রকাশ পেত? অর্পিতা বোকার মতো দুদিকে মাথা নাড়িয়ে হাসে, বলে, তা কিন্তু ঠিক চিত্রভাই, বড় ভাইজান আর বড় ভাবিজানের ভালোবাসা দেখলে শান্তি লাগে। চিত্র হাসে, অর্পিতাকে ঘুমাতে বলে মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণের মাঝে অর্পিতা ঘুমিয়ে পড়ে। চিত্র অর্পিতার মাথাটা নিজের বুকে গুজে নিয়ে মাথায় একটা ছোট চুমু এঁকে দেয়, বিড়বিড় করে বলে, অনেক সত্য তুই জানিস না অর্পি, সেদিন রাতে আমাকে অন্য কেউ না, আব্বাজান নিজেই আটকে রেখেছিলেন। সেই অন্ধকারে কাটানো দিনগুলো আমি ভুলতে পারবো না। একজন বাবা কতটা নিষ্ঠুর হতে পারে তা আমি কখনোই ভুলবো না। আমি সেই সব দিনগুলোতে তোকে চেয়েছি আর পেয়েছিও। আমি তোকে আজীবন এভাবে আগলে রাখবো। তুই কখনোই জানবি না তুই জমিদার বাড়ির মেয়ে না বলেই আব্বাজান তোর আর আমার বিয়েতে মত দিতে চাননি। তোর মনে আজীবন এটাই থাকবে, তুই জমিদার বাড়ির মেয়ে এবং পুত্রবধূ। চিত্র রেনোয়াজের অর্ধাঙ্গিনী পরিশিষ্ট। দিন মাস বছর পেরিয়েছে, নীরার একটা মেয়ে হয়েছে, বয়স 4-এর দিকে। চৈত্রিকা আর অর্পিতা দুজনেই প্রেগনেন্ট। চৈত্রিকা 8 মাস চলে আর অর্পিতার 5 মাস। অর্থি আর নিবিড় শহরে থাকে, চিত্র অর্পিতা গ্রামে। চৈত্রিকা আর অর্পিতার প্রেগনেন্সির খুশিতে সবাই বাড়িতে জড়ো হয়েছে, মাস খানিক থাকবে সবাই। অর্থি তো বায়না করে বসেছে, চৈত্রিকার বাবু না হওয়া পর্যন্ত সে এখান থেকে নড়বেই না। নিবিড় শুধু কদিনের ছুটি নিয়ে এসেছে। সেই বোকা অর্থি কিন্তু এখন পাকা গিন্নি হয়ে গেছে। 4 বছরের মতো হয়ে গেছে চৈত্রিকার পুড়ে যাওয়া মুখ অঙ্গের। তবুও এবাড়ির মানুষগুলো তাকে কোনো রকম কটু কথা না বলে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে। বিকেল তখন 4টা, সূর্য কিছুটা হেলেছে পশ্চিমের দিকে। ব্যবসা গরমে বাহিরে থাকার জন্যই, অথচ এই সময় চৈত্রিকার বায়না করছে সে বাহিরে যাবে, গ্রামের মাঝে হাঁটবে। প্রহর নিষেধ করলেও তা মানে না। অগত্যা বাধ্য হয়েই হাতের মাঝে হাত রেখে প্রহর চৈত্রিকাকে নিয়ে আসে গ্রামের মাঝে। চৈত্রিকা মাথায় শাড়ির আঁচল ভালো মতো টেনে নিয়ে মুখের একাংশ ঢেকে রাখে। প্রহর চোখ মুখ কুঁচকে বলে, মুখ ঢাকো কেন চৈত্র, আঁচলটা সরাও। কিন্তু সরাও। বাধ্য হয়ে চৈত্রিকা আঁচল সরায়। বাগানের ছায়ায় এসে দুজনেই দাঁড়ায়। চৈত্রিকা স্মৃতিচারণ করে, এই গ্রামের মাঝে সে কতবার সাথীর সাথে এসেছে, দুবন কত শত গল্প জমিয়েছে, এখন সবই স্মৃতির পাতায়। দীর্ঘশ্বাস ছাড়া কিছুই নেই আর। চৈত্রিকাকে মন খারাপ করতে দেখে প্রহর শুধায়, সাথীকে মনে পড়ছে। চৈত্রিকা চুপ থাকে। প্রহর শক্ত করে চৈত্রিকার হাত ধরে নিজের দিকে ফেরায়, চোখ মুখ ছুঁয়ে দিয়ে বলে, মন খারাপ করো না, আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। চৈত্রিকা হাসার চেষ্টা করে, কি মনে করে বলে, একটা প্রশ্ন করি জমিদার সাহেব। আপনার মনে আছে আপনি বলেছিলেন নিবিড় ভাইজান সাদিক কাকাকে মারতে সাহায্য করেছিল? মনে আছে। উনি কেন মারতে সাহায্য করেছিল? ওনার কি লাভ? কিভাবেই বা কি হলো? প্রহর অদ্ভুতভাবে হাসে, দৃষ্টি সামনে ফিরিয়ে দুহাত পেছনে নিয়ে সিনা টান টান করে দাঁড়ায়, শান্ত গলায় বলে, নিবিড় প্রথম থেকেই সব জানতো, আমার সাথেই তো থাকতো সব সময়। ওই দিন শুধু আমার কথা, সে আর আমার আরো কিছু লোক মিলে কাকাকে মেরেছে, ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। কতবার পিয়াসকে পিটিয়েছে ওরা। পিয়াস কখনো ওদের মুখ দেখতে পায়নি, মুখ দেখতে পেলে সবার আর নিস্তার ছিল না। চৈত্রিকা হেসে ফেলে। প্রহর চট করে তাকায় তার দিকে, মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। প্রেগনেন্সির কারণে হুট করে এই মেয়েটা একটু সুন্দর হয়ে গেছে, মুখ চোখ চকচক করে। প্রহরকে এভাবে তাকাতে দেখে চৈত্রিকা ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? প্রহর ঠোঁটো উল্টে বাচ্চাদের মতো করে বলে, তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ বৌজান। চৈত্রিকার মুখের হাসি মিলিয়ে যায়। প্রহর বুঝতে পারে চৈত্রিকার মন খারাপ হয়ে গেছে। মেয়েটাকে এত বলার পরও মেয়েটা তার মুখের দাগগুলো নিয়ে এইভাবে, তাকে নিয়ে কেন ভাবে না? ভীষণ রাগ হয় মাঝে মাঝে। তার এত বুঝদার বউটা নিজের বেলায় এত অবুঝ কেন হয়? প্রহর চৈত্রিকার এলোমেলো চুল কানের পিঠে গুজে দিয়ে চমৎকার কণ্ঠে বলে, তোমার কি মনে হয় তোমার এই দাগগুলো আমার মনে দাগ কাটে? শোনো বৌজান, আমার কাছে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। লোকে বলে না, চাঁদেও কলঙ্ক আছে, ফুলেও তো কাটা আছে, তবুও তো মানুষ চাঁদ ফুল মুগ্ধ হয়েই দেখে। তেমনি আমার বৌজানেরও না হয় কিছু দাগ আছে, তাই বলে কি আমি মুগ্ধ হব না? আমার বৌজানের মতো সুন্দরী নারী কয়টা আছে শুনি?
চৈত্রিকা প্রহরের মুখের দিকে তাকিয়ে বলে, আপনি এত ভালোবাসেন কেন জমিদার সাহেব? জানলে তো আমি নিজেই ধন্য হয়ে যেতাম। এবার চলো। দুজনেই রাস্তায় নামে হাঁটতে থাকে একসাথে। চৈত্রিকার হাতটা প্রহরের হাতের মুঠোয়। একটু এগোতেই একটা ধমকা হওয়ায় চৈত্রিকার মাথার কাপড় সরে যায়। রোদ এসে সরাসরি লাগে চৈত্রিকার মুখের উপর। প্রহর তাকায়। মনে পড়ে যায় চৈত্রিকার সাথে তার প্রথম দিনের দেখা। সেদিনও এভাবে রোদ তার মুখে আড়াআড়িভাবে পড়েছিল। প্রহর মুচকি হেসে বিড়বিড় করে আওড়ায়, চৈত্র মাসের তীব্র রোদের তেজের মতোই আমার চৈত্রিকা।